তাকে চিৎকার করে ডাকলাম, কিন্তু অন্ধকার থেকে কেবল একটাই ভয় মাখানো শব্দ আমাদের কানে এলো। ও ছাপসি, ছাপসি শয়তান করত, ছাপসি শয়তান করত। নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী পাঁচকড়ি দে রচিত ধ্বংস। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প, ধ্বংস। বরফ ঘেরা আকাশ ছোঁয়া হিমালয় দেখার ইচ্ছে আমার অনেক দিনের। তাই সুযোগ যখন হলো, আমার প্রাণের বন্ধু প্রবোধকে সঙ্গে নিয়ে একদিন দার্জিলিং রওনা দিলাম। দুজনেই ঠিক করেছিলাম ট্রেনে নয়, শিলিগুড়ি থেকে হেঁটেই দুজনে দার্জিলিং যাব। হিমালয়ের অপরূপ সৌন্দর্য দেখার এটাই সঠিক সময়। সকালে শিলিগুড়ি পৌঁছালাম। স্টেশনে দুজন কুলির মাথায় আমাদের ট্রাঙ্কগুলো চাপিয়ে দিয়ে নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাজারের দিকে চললাম। পথেই বেশ কয়েকজন বাঙালির সঙ্গে দেখা হলো। সেদিন রাতে তাদেরই মধ্যে একজন শালকাঠের ব্যবসায়ীর বাড়িতে আমরা থেকে গেলাম। সকলেই আমাদের হেঁটে দার্জিলিং যেতে বারণ করল। কেউ কেউ তো আবার গরুর গাড়িতে যাওয়ার কথা বললেন, কিন্তু প্রাণ থাকতে আমরা তাতে যাব না। যে পথ দিয়ে পাহাড়িয়ারা যাতায়াত করে সেই সরু দুর্গম পথ দিয়েই যাব বলে স্থির করলাম। পথ চিনি না, সেক্ষেত্রে একজন পথপ্রদর্শক প্রয়োজন। সেই বাঙালি ভদ্রলোকই একজন শক্তিশালী এবং বিশ্বাসী লোক ঠিক করে দিলেন। তিনি তার 3 জন বিশ্বাসী কুলি জোগাড় করলেন। পরের দিন বেশ ভোরে কুলির মাথায় আমাদের জিনিসপত্র চাপিয়ে দিয়ে ভগবানের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের আগে কোমরে 2 খুকরি আর হাতে মস্ত মোটা লাঠি নিয়ে আমাদের ভুটিয়া পথপ্রদর্শক থাম্বি সেনা। তার পেছনে আমরা দুজন, আমাদের পেছনে আবার 2 জন কুলি। আমরা মহানন্দা নদীর পুল পার করে মাটিয়াখোলার হাট পেরিয়ে নকশাবাড়ির পথ ধরে চললাম। পথে এক মারোয়ারির দোকানে রান্না খাওয়া সেরে নিলাম। এই দুর্গম জঙ্গলেও মারোয়ারিরা ঠিকই দোকান খুলে বসেছে। কি না পাওয়া যায় সেখানে। খেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আবারও পথ চলতে শুরু করলাম। হিমালয়ে হঠাৎ হঠাৎ কুয়াশা এসে চারিদিক একেবারে অন্ধকার করে দেয়। তখন আর কিচ্ছু দেখা যায় না। অতি সাবধানে, অতি কষ্টে পথ চলতে হয়। আমাদের সঙ্গেও তাই হলো। একে দুর্গম সরু রাস্তা, পাশে আবার গভীর খাদ। দুজনে একসঙ্গে হাঁটার উপায় নেই। অনেক সময় হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে। এদিকে ক্রমে সন্ধে হয়ে আসে। প্রচণ্ড শীত, তার উপর আবার বৃষ্টি। একটা মাথা গোজার জায়গা পেলে আমরা আজকের মতো বিশ্রাম করি। ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। কুয়াশার ভেতর দিয়ে কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না আমরা। হিমালয়ের সন্ধে আমাদের দেশের মতো করে হয় না। আসলে সন্ধে বলে কোনো ব্যাপারই নেই এখানে। কোনো আভাস না দিয়ে হঠাৎ করেই অন্ধকার নামে। চারিদিক ঘোর অন্ধকারে ডুবে গেল চোখের নিমেষে। প্রায় কিছুই দেখা যায় না। থম্বি সেনা মুখে নানা রকম শব্দ করতে করতে চলল। আমরা তার গলার স্বরের পিছু করতে করতে হাতড়ে হাতড়ে চললাম। একটু পা পিছললেই ভয়াবহ মৃত্যু। এখন বুঝলাম আমাদের শিলিগুড়ির বাঙালি বন্ধুরা
আমাদের ভালোর জন্যই গরুর গাড়ি নিতে বলেছিলেন। কিন্তু এখন তা ভেবে কি লাভ? হঠাৎ থম্বি সেনা থমকে দাঁড়িয়ে পড়ল। আমরাও দাঁড়ালাম। বুঝতে পারলাম অন্ধকারে সে নিজেও পথ হারিয়েছে। কোন দিকে যাবে কিছুই ঠিক করতে পারছে না। সে নিজে এ কথা স্বীকার না করলেও তার গলার স্বরে আমরা তা স্পষ্টতই বুঝতে পারছিলাম। বুঝলাম আজ রাতটা বোধহয় এই দুর্গম পাহাড়ি জঙ্গলেই কাটাতে হবে। তাতে যদি কিছুই যায় আসে না, বেঁচে থাকলেই বুঝব ভগবানের অসীম দয়া। থাম্বি সেনা বলল, সাবজি, নিচে নেমে গেলেই পথের শেষে একটা বস্তি পাবো। অগত্যা আমরা তার কথা শুনলাম, কিন্তু কয়েক পা যাওয়া মাত্রই ঠিক কি হলো ভালো করে মনে নেই, আমরা পৌঁছলাম। আমরা কোনোভাবে পা পিছলে পড়ে ওপর থেকে গড়াতে শুরু করেছি। কত দূর অবধি এইভাবে চললাম তা বলতে পারি না। প্রবোধ আমার হাত শক্ত করে চেপে ধরেছিল। শব্দ শুনে বুঝলাম থাম্বি সেনা আর কুলিরাও গড়িয়ে গড়িয়ে এই দিকেই আসছে। হঠাৎ যেন কিছুতে লেগে আমরা আটকে গেলাম। ছুঁয়ে বুঝলাম কাঠের তৈরি কিছু একটা হবে। পকেটে দেশলাই বাতি ছিল। জ্বালালাম। সেই অন্ধকারে বাতি জ্বেলেও প্রায় কিছুই দেখা যায় না। আলোটা উঁচুতে তুলে দেখলাম কাঠের তৈরি একটা ঘর। আমরা সকলেই সেই ঘরের আশেপাশে পড়ে আছি। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। যাই হোক, প্রাণটা যে বাজে খরচ হয়নি এই ঠের। সম্ভবত আশ্রয় পাব। এই বাড়িতে যেই থাকুক না কেন, এই অবস্থায় আমাদের সে নিশ্চয়ই আশ্রয় দেবে। আমরা বাড়ির দরজায় এলাম। দরজা বন্ধ। ধাক্কা দিলাম, কিন্তু কেউ সাড়া দিল না। জোরে জোরে ধাক্কা দিয়েও যখন কেউ দরজা খুলল না, তখন আমি ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললাম। কড়কড় শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে বাইরের চেয়েও বেশি অন্ধকার। আমি আলো নিয়ে ভেতরে ঢুকলাম। প্রবোধ থম্বি সেনা আমার পিছনে পিছনে ঢুকল। কিন্তু তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। থম্বি সেনা একটা বিকট চিৎকার করে উঠল। তারপর ছুটে বেরিয়ে গিয়ে অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। আমরা দুজনেই অবাক। তাকে চিৎকার করে ডাকলাম, কিন্তু অন্ধকার থেকে কেবল একটাই ভয় মাখানো শব্দ আমাদের কানে এলো। ও সাবজি, সাবজি, শয়তান গরদ, সাবজি, শয়তান গরদ। প্রবোধ বলল, এই বোধ হয় এখানকার লোকেদের বিশ্বাস এ বাড়িতে ভূত টুত কিছু একটা আছে। এই এই সমস্ত পাহাড়িরা কিন্তু আমার ভূত টুতে খুব বিশ্বাসী হয়। হ্যাঁ, যাই হোক, খাদে পড়ে যে আজ প্রাণটা যায়নি, এই জন্য ভগবানকে অসীম ধন্যবাদ। শীতে বুক গুড়গুড় করছে। এই আশ্রয়টিও ভগবানই পাইয়ে দিয়েছেন। এখন কাঠকুঠো জোগাড় করে আগুন জ্বালা যাক। শুকনো ডালপালা ভেঙে আগুনে হাত সেঁকে কিছুটা প্রকৃতিস্থ হলাম। আমাদের ব্যাগে কিছু খাবারের জিনিস ছিল। প্রবোধ সেগুলো বের করে গোগ্রাসে গিলতে শুরু করল। আমি বললাম, বলছি আগে ঘরটা একটু ভালো করে দেখা যাক। প্রবোধ বলল, এই ধুত, আগে প্রাণে বাঁচলে তারপর সব কিছু। এই পাহাড়ি রাস্তায় পাগলের মতো হেঁটে খিদে আমার 10 গুণ বেড়ে গেছে। আমরা দুজনেই সেই আগুনের পাশে বসে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া শেষ করে ঘর দেখার পালা। হাতে বাতি নিয়ে দুজনে চললাম ঘর দেখতে। ঘর একটা নয়, পাশাপাশি দুটো ঘর। ঘরের মধ্যে
নানান রকমের বাসন পড়ে আছে। দেখলে মনে হয় যারা শেষ এই বাড়িতে ছিল তারা হঠাৎ কোনো কারণে বুঝি এই বাড়ি ছেড়ে চলে গেছে। তাদের অনেক জিনিসপত্রই এদিক সেদিক পড়ে আছে, নিয়ে যাওয়ার সময় হয়নি। একটা বাক্সও ঘরের কোণে পড়ে আছে। দেখলাম তার ডালাটা খোলা। খুলে দেখলাম তার ভিতরে অনেকগুলো নানা তারিখের বাংলা চিঠি রয়েছে। এই দুর্গম জায়গায় নির্জন বাড়িতে তাহলে আগে কোনো বাঙালি থাকতো? কে সে? এত জায়গা থাকতে সে এখানে এসেছিল কেন? ভীষণ কৌতূহল হচ্ছিল আমাদের দুজনের। আমরা বাতিটাকে বাক্সের ওপর রেখে চিঠিগুলো একে একে পড়তে লাগলাম। যখন একেবারে শেষের চিঠিটা পড়া শেষ হলো, তখন নিচ থেকে সেই অন্ধকার ভেদ করে মর্মান্তিক সব আর্তনাদ শোনা যেতে লাগল। সমস্ত রাত সেই ভয়ঙ্কর শব্দ আমাদের কানে আসতে লাগল। এটা আমাদের বিকৃত মস্তিষ্কের কল্পনা নাকি কোনো মানুষের আর্তনাদ, তা ঈশ্বরই জানেন। আমরা শুধু এইটুকু বলতে পারি, আমরা সেদিন সারা রাত সেই ঘরের মধ্যে বন্দী হয়ে বসেছিলাম, ভয়ে চোখ বন্ধ করার পর্যন্ত সাহস পাইনি। যেই সমস্ত চিঠি আমরা পড়েছিলাম তার প্রথমটা এই: প্রিয় সুরেশ, কলকাতার সেই শোরগোল অশান্তির মধ্যে থেকে পালিয়ে এসে এই নির্জন পাহাড়ে এসে আমি যে কি শান্তি পেয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আর লোকালয়ে থাকবো না। লোকালয়ে থাকলে আরাম বিশ্রাম কিছুই পাবো না। তাই এই দুর্গম জায়গায় এসে আশ্রয় নিয়েছি। আবার এই বাড়ি পর্বতের ঠিক মাঝখানে, পিছনে থরে থরে পাহাড় আকাশ ভেদ করে উঠে গেছে। সামনেই একটা বড় খাদ, তার অনেক নিচে একটা নদী সাদা সুতোর মতো দেখতে পাওয়া যায়। এই বাড়িতে দুটো মাত্র ঘর, কিছু শালকাঠ জুড়ে দেওয়াল তৈরি হয়েছে। ঘরের চালও ওই শালকাঠের। এখানে শালকাঠের কোনো অভাব নেই। অনেক চেষ্টা করেও কোনো চাকর বাকর পায়নি। প্রায় 2 কোষ দূরে একটা ভুটিয়া বস্তি আছে। সেখানে সপ্তাহে একদিন হাট হয়। হাটের দিন সকালে বেরিয়ে দরকারি সব জিনিস কিনে সন্ধ্যের মধ্যে ঘরে ফিরি। সময় কাটানোর জন্য একটা বেশ বড় উপন্যাস লিখছি। বোধহয় তাতেই আমি খুব একটা বড় বিখ্যাত হয়ে যাব। আমি একজন লোক পেয়েছি বটে, কিন্তু রাতে সে বেটা কিছুতেই এখানে থাকতে চায় না। দিনেই সব কাজ করে সে চলে যায়। তাই আমার স্ত্রীকে আর আগের মতো খাটতে হচ্ছে না। আসলে এই দুর্গম জায়গায় থাকতে সে মোটেও রাজি হচ্ছিল না, কিন্তু সে এখানে না থাকলে আমার রোগ আর সারবে না। এই কথা বলতে সে ঠিকই রাজি হলো। রাতে সে পাশের ঘরে ঘুমোতে যায়। আমি অনেক রাত পর্যন্ত বসে পাশের ঘরে উপন্যাস লিখি, তোমার মন মতো। প্রথম চিঠিটা শেষ করে দ্বিতীয় চিঠি খুললাম। এই চিঠিতে সেই উপন্যাসের কথা আর উপন্যাসের প্রশংসার ভাগই বেশি। এবার তৃতীয় চিঠিটার পালা। প্রিয় সুরে, তোমাকে মোট 2টো চিঠি লিখেছি। এটাকে নিয়ে 3খানা হবে, কিন্তু কোনোটাই পোস্ট করতে পারিনি। পোস্ট অফিস প্রায় 10 ক্রোশ দূরে। সেরকম কোনো লোকও পাইনি যে পোস্ট করে দিতে পারবে, কারণ এই বাড়িটার আশেপাশে কেউ তেমন আসতে চায় না। বেশি পয়সা দিলেও নয়। আগে অবশ্য এর কারণ আমি জানতে পারিনি। পরে একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করাতে তিনি আমাকে এই রহস্যের কথা বললেন। ব্যাপারটা এই রকম, সোহ বলে একজন ভুটিয়া কবি এই বাড়িখানা তৈরি করেন।
নির্জনে বসবাস করার ইচ্ছা ছিল বলেই এইরকম একটা জায়গায় তিনি বাড়িখানা বানান। এখানে তিনি তার সুন্দরী যুবতী স্ত্রীকে নিয়ে থাকতেন। বেশ সুখেই তাদের দিন কাটছিল। কিন্তু এমনই কপাল, কয়েকদিনের মধ্যে সেখানকার এক সুন্দরী ভুটিয়া যুবতী সেই কোভিডে আসক্ত হলো। যখন গভীর রাতে পাশের ঘরে সবর স্ত্রী ঘুমোতে যেত, তখন সেই যুবতী এসে তার পাশে বসত। নিচু গলায় দুজন মিলে গল্প করত। একদিন রাতে শহর স্ত্রী সবটাই জানতে পারল, কিন্তু সে কোনো কথা বলল না। সেই সুন্দরী যুবতীকে এ বাড়িতে আসতে হলে একটা কাঠের সাঁকো পার হয়ে তবে আসতে হতো। এই সাঁকোর প্রায় 500 হাত নিচে একটি ঝর্ণা। ভীষণ স্রোত এই ঝর্ণার। ভুটিয়ারা একে পাগলা ঝোড়া নাম দিয়েছিল। রোজ রাতে সেই যুবতী এই সাঁকো দিয়েই যাতায়াত করত। একদিন সহ বাড়িতে না থাকায় তার স্ত্রী সেই সাঁকোর একদিকটা কেটে দিয়ে এলো। সামান্য কাঠের অংশ সাঁকোর সঙ্গে এমনভাবে লেগে রইল যাতে কোনো মানুষের ভার পড়লেই সেটা ভেঙে পড়ে। তাই হলো, সেই রাতে সহ তার প্রেমিকার জন্য অপেক্ষা করছে। এমন সময় হঠাৎ তার কানে এক মর্মভেদী চিৎকার এলো। তারপরেই বিশাল কাঠ আর পাথর পড়ার শব্দ। তার প্রেমিকা প্রায় 500 হাত নিচে পাগলা ঝোড়াতে বিসর্জন হয়ে গেল। কে এই কাজখানা করেছে তার সহ বেশ ভালোই বুঝল। তারপর সে তার স্ত্রীকে গলা টিপে হত্যা করার চেষ্টা করল। কিন্তু ভুটিয়া মেয়েদের গায়ে প্রচণ্ড শক্তি। তার স্ত্রীও তাকে টানতে টানতে ঘাটের কাছে নিয়ে আসে। তখনও সহ তার গলা থেকে হাত সরিয়ে নেয়নি। তার স্ত্রীর চোখ কপালে উঠল, জিভ বেরিয়ে পড়ল, তবুও সে তার স্বামীকে কিছুতেই ছাড়ল না। তারপর এক সময় দুজনেই সেই খাদে পড়ে গিয়ে। তারপর থেকে শহর প্রেমিকা প্রেত হয়ে এই বাড়িতে আসে। ভেতরে আলো জ্বলছে দেখলে সে দরজায় ধাক্কা দেয়। তাকে ভেতরে ঢুকতে দেবে না এমন সাধ্য কারণ নেই। অনেকেই এই বাড়িতে থাকতে এসেছে, কিন্তু এই বাড়িতে যারা থেকেছে তাদের সকলেরই মৃত্যু হয়েছে। সেই জন্য কেউ সাহস করে আর এখানে আসে না। আমার বাজারপত্র আমাকেই তাই করে আনতে হয়। তাই এখনো পর্যন্ত এই চিঠিগুলো পোস্ট করতে পারিনি। তোমার মন মতো। তৃতীয় চিঠিটা পড়ে খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর চতুর্থ চিঠিটা খুললাম। প্রিয় সুরেশ, দেশে থাকলে এ কথা হয়তো আমি এসেই উড়িয়ে দিতাম, কিন্তু এমন নির্জন জায়গায় ভূতের কথা খুব সহজে ভোলা যায় না। আমার উপন্যাস লেখা একরকম বন্ধ হয়ে গেছে। তুমি শুনলে নিশ্চয়ই হাসবে, কিন্তু তোমার কাছে কিছুই লুকোবো না। সেই দিন থেকে দরজায় আমি কান পেতে শুনতাম রাতে কেউ ঘা দিচ্ছে কিনা। আমার মাথা কেমন জানি না খারাপ হয়ে যাচ্ছে। যদিও এই শুনশান জায়গায় সবই সম্ভব। কাল আমার সঙ্গে যা ঘটেছে তাতে আমার বুদ্ধি লোপ পেতে বসেছে। ঠিক সন্ধ্যের সময় আমি আমার বাড়ির বাইরে বেড়াচ্ছিলাম। বেড়াতে বেড়াতে সেই ভাঙা সাঁকোর কাছে এসে দাঁড়ালাম। উঁকি দিয়ে পাগলা ঝোড়াটা দেখছিলাম। হঠাৎ মাথা তুলে দেখি অল্প দূরে সুন্দর বড় ফুলের মালা দিয়ে সেজে একটি পাহাড়ি যুবতী দাঁড়িয়ে আছে। তখন চারিদিক অন্ধকার হয়ে আসছে। এখানে আসা পর্যন্ত এই বাড়ির এত কাছে কোনো জনপ্রাণী দেখিনি।
এখান থেকে লোকালয়টা তো অনেক দূরে, সুতরাং রাতে এই পথ দিয়ে কারোর পক্ষে যাওয়া আসা করা সম্ভব নয়। তবে তবে কে এখন? ও এখানে কি করছে? আমি গলার শব্দ করে হাত নেড়ে ওকে ডাকবার চেষ্টা করলাম, কিন্তু সে নড়ল না। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। আমি ঘরে ফিরলাম। আমার শিরায় শিরায় বরফের স্রোত ছুটতে লাগলো। কেন যে আমার এমন হলো তা ঠিক বুঝতে পারলাম না। তবে তবে সে কি মানুষ নয়? সে কি শহর প্রেমিকা? তোমার মন মতো। পঞ্চম চিঠি। প্রিয় সুরেশ, যা ভেবেছিলাম ঠিক তাই ঘটেছে। সে এসেছে। কাল রাতে আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে বসেছিলাম। তুমি নিশ্চয়ই ভাবছো আমি পাগল হয়ে গেছি। হয়তো আমার রোগ সারেনি, জ্বরের জন্য আমি বোধহয় ভূত দেখছি। আরে তুমি কেন? আমি নিজেই বুঝতে পারছি না কে সে। রক্ত মাংসের কোনো নানি মূর্তি নাকি নাকি শুধুই আমার কল্পনা? যাই হোক, তবে আমার কাছে এটা কল্পনা নয়, বায়ু নয়, আকাশ নয়, মিথ্যে নয়, সত্যি, চূড়ান্ত সত্যি। আমি অনেক রাত অব্দি সামনের দিকের ঘরটাতে বসেছিলাম সেই উপন্যাসটাকে নিয়ে। পাশের ঘরে আমার স্ত্রী ঘুমোচ্ছে। ঠিক সেই সময় আমি সাঁকোর ওপর কার যেন পায়ের শব্দ শুনলাম। পরপর 3 বার দরজায় ঘা পড়ল। আমার কঙ্কাল ভেদ করে যেন বরফের ধারা ছুটতে লাগলো। মাথার একটা অদ্ভুত যন্ত্রণা। আমি আমার বুকটা চেপে ধরে বসে আছি, কান খাড়া করে বসে শুনছি। তখনই আবার দরজায় ঘা পড়ল, আবার 3 বার। আমি আস্তে আস্তে উঠে পাশের ঘরের দরজাটা বন্ধ করে দিলাম আর অপেক্ষা করতে লাগলাম। আবার দরজায় ঘা। 1, 2, 3। যখন আমি গিয়ে বাইরের দরজাটা খুলে দিলাম, ঠিক সঙ্গে সঙ্গে খানিকটা ঠান্ডা বাতাস হুড়মুড় করে আমার ঘরে ঢুকে সমস্ত কাগজপত্র একেবারে ওলট পালট করে দিল। এক নারী মূর্তি ঘরে ঢুকল। আমি নিঃশব্দে সমস্ত দরজা জানলা বন্ধ করে দিলাম। সে তার মাথার শালখানাকে সরিয়ে কাঁধে ফেলল, গলা থেকে একটা রঙিন রুমাল খুলে পাশে রাখল। তারপর ঠিক আমার সামনেটায় এসে বসল। আমি দেখলাম তার খালি শিশির ভেজা পা দুটো। মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে শুধু বসে রইলাম। সে আমার দিকে তাকিয়ে অল্প হাসলো। ও কি সুন্দর সেই হাসি, অথচ বিস্ময়কর। সেই হাসিতে যেন খানিকটা চালাকি, শয়তানি সব একেবারে মিলে মিশে গেছে। সেই হাসি দেখে আমার ভালো মন্দের জ্ঞান হারিয়ে গেল। আমি তাকে আমার সবটুকু দিয়ে দিতে প্রস্তুত হয়ে গেলাম। সে একটাও কথা বলল না, নড়লও না। সে চোখের দৃষ্টিতেই শুধু যেন তার সাথে আমার প্রাণের কথা চলতে লাগলো। ও সে যে কি আনন্দ, কি সুখ, সে কথা আমার বলে বোঝানোর ক্ষমতা নেই। কতক্ষণ আমি সেখানে বসেছিলাম তা ঠিক জানি না। হঠাৎ সে যেন কান পেতে কি একটা শুনল। পাশের ঘর থেকে কি একটা হালকা শব্দ শোনা গেল। অমনি সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে তার মাথার শালটা ঠিক করে নিল। তারপর দরজাটা খুলে সে ঘর থেকে বেরিয়ে গেল।
আবার যাবার সময় সে দরজাটা বন্ধ করে দিয়ে গেল। আমি আমি ভেতরের ঘরের শেকলটা খুলে কান পেতে শুনলাম, না 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 না, কোনো কোনো শব্দ নেই। আমি ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই মনে পড়ল সেই যুবতী রাতে তার রুমালটা নিয়ে যেতে ভুলে গেছে। সে যেখানে বসেছিল তার চলে যাওয়ার পরও সেখানে আমি রুমালটাকে দেখেছিলাম। সেটা লুকিয়ে রাখবো বলে সেখানে তাকিয়ে দেখি রুমালটা আর নেই। আমার স্ত্রী ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার করছে, আমার জন্য চায়ের জল গরম করছে। সে আমার দিকে দু একবার তাকালো। আমি তাকে এমনভাবে কখনো তাকাতে দেখিনি, কিন্তু সে কোনো কথা বলল না, রুমালের কথাটাও না। আমার মনে হচ্ছে গতকাল রাতের ঘটনা আমার স্বপ্ন মাত্র। কিন্তু সন্ধেবেলা আমি লক্ষ্য করলাম আমার স্ত্রী ওই রুমালটাকে নিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমাকে কিন্তু সে দেখতে পাচ্ছে না। কতবার ভাবতে চেষ্টা করলাম গতকাল রাতে আসা স্ত্রীলোক কি আদেও কোনো স্ত্রীলোক? সে কি প্রেতাত্মা নয়? কিন্তু কিন্তু মানুষ যে মানুষকে চিনতে পারে, কালকে সেই স্ত্রীলোক যে কোনো রক্ত মাংসের মানুষ নয়, তা কিন্তু আমি মনে মনে ভালোই বুঝতে পারছিলাম। এখানে টুকরোশের মধ্যে কোনো লোকালয় নেই। দিনের বেলায় এখানে চলাচল করা খুবই বিপজ্জনক। এই শীতের রাতে দুর্গম রাস্তায় কোন স্ত্রীলোকই বাড়িতে আসতে পারে? কোন স্ত্রীলোকের উপস্থিতিতে শিরায় শিরায় অস্থিমজ্জায় বরফের স্রোত কেটে যায়? যাই হোক, সে যদি আর একবার আসে তাহলে তার সঙ্গে একটু কথা বলবো, হাত বাড়িয়ে তাকে একটু ধরার চেষ্টা করব। তাহলেই তো বুঝতে পারবো সে যে রক্ত মাংসের জীব নাকি কোনো ছায়া মাত্র। এটি তোমার মন মতো। ষষ্ঠ চিঠি। ইও সুরেশ, এইসব চিঠি যে কখনো তুমি পাবে সে আশা আর আমার নেই। সে এগুলো তোমাকে আমি পাঠাবই না ঠিক করেছি। তোমার আবার এগুলোকে আমার পাগলামো বলে মনে হবে। এইসব লিখছি শুধু মনের যন্ত্রণায়। যদি লিখতে না পারতাম তাহলে মনে হয় চিৎকার করে মনের যন্ত্রণা মেটাতে হতো। রোজ আসে, সে রোজ আসে, সেই রকমভাবেই সে আমার কাছে এসে বসে, আমার চোখের দিকে চোখ রেখে বসে থাকে। সেই মায়াজালের হাসি হেসে আমায় যেন আত্মহারা করে দেয়। আমার অস্তিত্ব ক্রমশ হারিয়ে যেতে থাকে। এখন এই উপন্যাস লেখা সব লাটে উঠেছে। লেখার চেষ্টাও খুব একটা আর করি না। শুধু তার পায়ের শব্দটুকু শোনার জন্য আমি কান পেতে অপেক্ষা করে থাকি। সাঁকোর ওপর দিয়ে, ঘাসের ওপর দিয়ে দরজায় ঘা দেওয়ার শব্দ। সে এলে আমি কথা বলতে পারি না জানো। রোজ ভাবি যে আজ কথা বলবোই, কিন্তু সে এলে আমি কেমন সব ভুলে যাই। কাল রাতে যখন আমরা এরকম মুখোমুখি বসেছিলাম, হঠাৎ আমার চোখটা পাশের ঘরের জানলার দিকে গেল। মনে হলো কে যেন সামনে থেকে মুখ সরিয়ে নিল। সে তার শালটাকে মাথায় টেনে নিমেষে ঘর থেকে বেরিয়ে গেল। আমি পাশের ঘরে আলো নিয়ে গিয়ে দেখি আমার স্ত্রী ঘুমিয়ে আছে। তোমার মন মতো। এবার সপ্তম চিঠি। প্রিয় সুরেশ, রাতের জন্য আমার আর ভয় নেই, শুধু দিনের জন্যই ভয়। যে স্ত্রীলোককে আমি এতকাল আমার স্ত্রী বলে এসেছি,
তাকে আমি প্রচণ্ড ঘেন্না করি এখন। সেই ঘেন্নার কোনো সীমা নেই, কোনো শেষ নেই। তার যত্ন, শ্রদ্ধা, আদর সবই যেন বিষের মতো মনে হয়। কি যেন একটা হয়। তার চোখের দিকে তাকালে আমি কেমন একটা চমকে উঠি। সে সব দেখেছে, সে জানতে পেরেছে সব, তা আমি জানি। হ্যাঁ, আমি জানি। অথচ সে এখনো আমাকে আগের মতো যত্ন করে, শ্রদ্ধা করে, ভক্তিও করে আগের মতোই। কিন্তু আমার যেন কেন জানি না মনে হয় সবই জাল, সবই মিথ্যে, সবই ছলনা। আমি ঠিকই জানি সে সব জানে। তাহলে সে কেন এই ভীষণ প্রতিহিংসার আয়োজন করছে? তোমার মন মতো। অষ্টম চিঠি। প্রিয় সুরেশ, আজ সকালে আমি হাটে যাব বলে বেরোলাম। আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে রইল। দূরে গিয়ে তাকিয়ে দেখি তাকে একটা ছোট্ট পুতুলের মতো দেখাচ্ছে। পাহাড়ের বাঁকটা নিতেই তাকে আর দেখা গেল না। তখন আমি দৌড়ে কোনো রকমে অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে এগোতে লাগলাম। পাহাড়ি রাস্তায় চলা অত সহজ নয়, অনেক কষ্টে এলাম। একটা বড় পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে দূর থেকে আমার বাড়ির দিকে নজর রাখলাম। কিছুক্ষণ পরে দেখলাম আমার স্ত্রী একটা কুঠার নিয়ে সাঁকোর কাছে এলো। আমি ঠিক স্পষ্ট দেখতে পেলাম না সে কি করছে। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়াল। সেই দূর থেকে আমি তার মুখের হাসিটা দেখতে পেলাম। সেই হাসির ভেতর যেন প্রতিহিংসার আগুন থক থক করে জ্বলছে। সে বাড়ির ভেতর ঢুকে গেলে আমিও হাটের দিকে চললাম। সন্ধেবেলা হাট থেকে বাড়ি ফিরে অন্য দিনের মতোই আমার স্ত্রীর কাছ থেকে আদর অভ্যর্থনা পেলাম। আমি যে তার ভয়াবহ কাজটা দেখে ফেলেছি তা ভুলাক্ষরেও আমি তাকে জানতে দিলাম না। সে ভেবেছে কোনো মেয়ে মানুষ বুঝি সাঁকো পার করে এসে রাতে আমার সাথে গল্প করতে আসে, তাই সে সাঁকোখানাকে কেটে রেখেছে। সুতরাং আজ সেই মেয়ে যদি আসে তবে সে অতল খাদে পড়ে যাবে। আমি কিচ্ছু বললাম না, না 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 কিচ্ছু বললাম না। এটাই ঠিক প্রমাণ হয়ে যাবে রোজ রাতে যে বাড়িতে আসে সে কি মানুষ নাকি প্রেতাত্মা। কিন্তু যদি রক্ত মাংসের মানুষ হয় ভেবেই আমি চমকে উঠলাম। কিন্তু সে যদি প্রেতাত্মাই হবে তবে তার পায়ের শব্দ আমি শুনতে পাই কেন? হ্যাঁ, যদি সে প্রেতাত্মাই হয় তবে ভাঙা সাঁকো তার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ হবে, কিন্তু আমার স্ত্রী আচ্ছা জব্দ হবে তখন। রাত হয়েছে। অন্য দিনের মতোই আমার স্ত্রী পাশের ঘরে ঘুমোচ্ছে। আমি এক মনে কান খাড়া করে বসে অপেক্ষা করছি। যদি সে প্রেতাত্মা হয় তবে আগের মতোই সে আমার কাছে আসবে, আর যদি কোনো স্ত্রীলোক হয় তবে সাঁকো থেকে পড়বার সময় নিশ্চয়ই আমি ওর কোনো চিৎকার শুনতে পাবো। কিন্তু হঠাৎ একই প্রেতাত্মার বিদ্রোহ। আমি শুনেছি সেই প্রেতাত্মার হৃদয় ভেদি আকাশ ভেদি চিৎকার আমি শুনেছি। আকাশ পাতাল ভেদ করে সাঁকোর কাছ থেকে এক ভয়ানক চিৎকার উঠে এলো। পর্বতের চূড়ায় চূড়ায় লেগে সেই শব্দের হাজারো প্রতিশব্দ তৈরি হচ্ছে। সেই চিৎকার আমার কান দিয়ে প্রবেশ করে আমার শিরায় শিরায় প্রতিটা রক্তের কণায় মিশে যাচ্ছে। আমি ছুটে সাঁকোর কাছে গেলাম। শুয়ে পড়ে হাত বাড়িয়ে অনুভব করলাম সাঁকোটা আর নেই। নিচে গভীর খাদ, ভীষণ অন্ধকার, কিচ্ছু দেখার উপায় নেই। প্রবল বেগে বাতাস বইছে। আমি চিৎকার করে ডাকলাম। সেই প্রবল বাতাসে আমার চিৎকারের প্রতিধ্বনি এক পিশাচের হাসির মতো ফিরে এলো।
আমি বুঝেছি, আমি বুঝেছি এতদিন ধরে যে পাগলামো আমাকে একটু একটু করে পেয়ে বসেছে, সেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। না না, আর কোনো উপায় নেই। বৃথা বৃথা, সবই বৃথা। আমি কতবার নিজেকে নিজে বলেছি এসব আমার অসুস্থ শরীরের, অসুস্থ মনের বিকৃতি। এই চিৎকার আমার কল্পনা, কিন্তু না, এই চিৎকার সেই মর্মভেদী চিৎকার। এ তো কল্পনা নয়। সারাক্ষণ যেন কে আমার মাথায় ভারী লোহার হাতুড়ি দিয়ে ভীষণ রকমের আঘাত করছে। আমি বুঝেছি, আমি বুঝেছি যে সে আর আমার কাছে আসবে না, আর আসবে না। এই শেষ, এই শেষ তোমার মনমঠ। রুদ্ধশ্বাসে শেষ চিঠিটা খুললাম। এই চিঠি অসম্পূর্ণ, এই শেষ চিঠি। প্রিয় সুরেশ, আমি একটা বড় খামে সবকটা চিঠি রেখে তোমার ঠিকানা লিখে যাব। যদি কখনো এখানে কেউ আসে, তাহলে সে হয়তো এগুলো তোমাকে পাঠিয়ে দিতে পারে। আমার লেখাপড়া সব বন্ধ হয়ে গেছে। আমরা আমি আর আমার স্ত্রী, তোমাকে বোঝানোর জন্য এখনো যাকে আমার স্ত্রী বলতে হচ্ছে আর কি, আমরা এখন দুজনে মুখোমুখি বসে থাকি। কেউ কোনো কথা বলি না, একটা কথাও না। হ্যাঁ, অতি আশ্চর্য পরিবর্তন। যখন কথা বলি, তখন এমনভাবে কথা বলি যে যেন আমাদের এই প্রথম দেখা হয়েছে। যে দু একটা কথা বলি, সেগুলোও আসলে আমাদের দুজনের মনের ভাব গোপন করার জন্য। আমাদের দুজনের কেউই আর আগের মতো ঠিক নেই। আমি যেন সব সময় তার মুখে একটা বিদ্রুপের হাসি দেখতে পাই, যদিও সেটা সে গোপন করার চেষ্টা করে, কিন্তু আমি ঠিকই দেখতে পাই। বৃথা চেষ্টা তার। রোজ রাতে একা বসে থাকতে থাকতে মনে হয়, এই বুঝি দরজায় ঘা পড়ল। আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিই, কিন্তু কই কেউ নেই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে কিছুটা ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢোকে, ব্যাস। আর কিচ্ছু নয়। এই দুর্গম জায়গায় থেকে থেকে আমি ক্রমশ দানব হয়ে গেছি। ভালোবাসা আর ঘৃণা দুই ভয়াবহভাবে আমার হৃদয়কে উথাল পাথাল করে আমার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটিয়ে বেড়ায়। আমার মাথার মধ্যে চিতার আগুন জ্বালিয়ে দেয়। আমার লেখাপড়া, শিক্ষা, সদ্গুণ সবই যেন উবে গেছে। আমি ক্রমশ একটা হিংস্র পশু হয়ে গেছি। কবে যে আমি স্ত্রীলোকের, যে একসময় আমার স্ত্রী ছিল, তার নরম সুন্দর গলাটা আমারই সরু সরু আঙুল দিয়ে টিপব, কবে তার চোখ বন্ধ হয়ে আসবে, আমি আরো জোরে জোরে তার গলা টিপতে থাকবো, আরো জোরে। তার ঠোঁটটা খুলে যাবে, জিভটা বেরিয়ে আসবে। দেরি নেই, আর খুব একটা দেরি নেই। তারপর তার গলা চিপে ঠেলতে ঠেলতে তাকে নিয়ে যাব সেই উঁচু নিচু খাদের কাছে। সে বড় বিদ্রুপের হাসি হেসেছিল বটে। এবার আমার হাসির পালা। আমি তাকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাব, আস্তে, খুব আস্তে, যত্ন করে। যখন তার শরীরটা আস্তে আস্তে খাদের দিকে হেলে পড়বে, তখন আমি নিচু হয়ে আস্তে করে তার কপালে একটা স্নেহ চুম্বন এঁকে দেব।
তারপর নিচে নিচে আরো নিচে কুয়াশার মধ্যে দিয়ে লতা পাতা ভেদ করে পশু পাখিদের চমকে দিয়ে আরো নিচে গভীর খাদে দুজনে একসাথে যাব, যেতেই থাকবো যতক্ষণ না তার সাথে মিলিত হই। এই ভয়াবহ চিঠিগুলো পড়ে আমি প্রবোধের দিকে তাকালাম। সে আমার মুখের দিকে তাকালো। আমাদের দুজনের মুখই সাদা হয়ে গেছে, রক্ত শুকিয়ে গেছে যেন। আমরা কেউ কারোর সঙ্গে কোনো কথা বলতে সাহস পেলাম না। দুজনের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ দুজনেই শুনতে পাচ্ছিলাম। সংসারে এমন ভয়াবহ ব্যাপার যে ঘটতে পারে সেটা আমাদের বিশ্বাস হতো না এখানে না এলে। আমাদের পথপ্রদর্শক থম্বি সেনা শয়তান কা औरत বলে এখান থেকে কেন পালিয়েছে তা এখন বুঝলাম। এতদিন ভূত প্রেতের কথা বিশ্বাস হয়নি। ভূত প্রেত হোক বা না হোক, চিঠির লেখক মনমতো এই নির্জন স্থানে থেকে ভূতের কথা ভেবে ভেবে পাগল হয়ে গিয়েছিল। সেই পাগলামি থেকেই সে তার স্ত্রীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, নিজেও মরেছে। এই চিঠিগুলো তারই প্রমাণ। ভোর হতে না হতে আমরা সেখান থেকে পালালাম, আর সেখানে 1 মিনিটও থাকা যায় না। বস্তিতে এসে আমাদের কুলিদের আর থম্বি সেনাকে পেলাম। আমরা যে এ বাড়িতে রাত কাটিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছি সেটা দেখে তারা আমাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমরা দার্জিলিংয়ে পৌঁছে চিঠিগুলো কমিশনার সাহেবকে দিলাম। শুনেছি তার আদেশে এই ভুতুরে বাড়িটা একদিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুনছিলেন শ্রী পাঁচকড়ি দে রচিত ধ্বংস। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।